2026 সালে মুক্তি পাওয়া নতুন তামিল সিনেমা কারুপ্পুর এক্সপ্লেনেশন করব আজকে। সুরিয়ার এই অসাধারণ মুভিটি সিনেমা হলে তোলপাড় করে দিয়েছে। কোনো স্পয়লার না দিয়ে চলুন শুরু করি আজকের ভিডিও। একজন বাবা তার মেয়ের অপারেশনের জন্য ট্রেনে করে কেরালা থেকে চেন্নাই যাচ্ছিলেন। চলার পথে সিটে হেলান দিয়ে ঘুমিয়ে পড়েন। তখন সেই বাবা স্বপ্নে দেখেন দেবতা কারুপ্পাস্বামী ঘোড়ায় চড়ে তার দিকে এগিয়ে আসছেন। আর তখনই তার ঘুম ভেঙে যায় এবং তিনি অবাক হয়ে ভাবতে থাকেন, এমন স্বপ্ন তো আমি আগে কখনো দেখিনি। এই বিস্ময় নিয়ে তিনি ঘুম থেকে জেগে ওঠেন। এরপর তারা চেন্নাই পৌঁছে ট্রেন থেকে নেমে মেয়েকে সঙ্গে নিয়ে হাঁটতে থাকে। হঠাৎ করে একদল ছিনতাইকারী বাবা মেয়ে দুজনকে মারধর করে তাদের ব্যাগ ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। বেচারা মেয়ের বাবা চিৎকার করে কাঁদতে থাকেন। তিনি বলেন, তোমরা যে ব্যাগটা নিয়ে যাচ্ছ সেখানে কোনো টাকা নেই, ওটাই আমার মেয়ের জীবন আছে, দয়া করে ব্যাগটা ফিরিয়ে দাও। কিন্তু সেই চোরগুলো তার কথায় পাত্তা না দিয়ে ব্যাগ নিয়ে পালিয়ে যায়। বাবা মেয়ে কাছের একটি পুলিশ স্টেশনে ব্যাগ হারানোর অভিযোগ করতে যায়, কিন্তু সেখানে থাকা মহিলা ইন্সপেক্টর উল্টো তাদের অপমানজনকভাবে কথা বলতে শুরু করে। তিনি জিজ্ঞেস করেন ওই ব্যাগে এমন কি ছিল। তখন মেয়েটার বাবা বলেন, আমার মেয়ের লিভারের সমস্যা, তাই লিভার ট্রান্সপ্ল্যান্ট অপারেশনের জন্য আমি তাকে এখানে নিয়ে এসেছি। এই অপারেশনে কমপক্ষে 30 থেকে 40 লাখ টাকা লাগবে। এত টাকা আমার কাছে নেই, তাই আমার স্ত্রীর সব গয়না ওই ব্যাগে করে নিয়ে এসেছিলাম। সেখানে মোট 60 ভরি সোনা ছিল। এই কথা শুনে ইন্সপেক্টর অবাক হয়ে বলে ওঠে, কি 60 ভরি সোনা? এরপর এলাকার সব চোর ছিনতাইদের ধরে এনে মারধর করে জিজ্ঞাসাবাদ শুরু হয়। সেই জিজ্ঞাসাবাদের সময় যারা ওই বাবা মেয়ের ব্যাগ ছিনতাই করেছিল তারা মেয়েটার কাহিনী শুনে নরম হয়ে যায়। তারা ভাবে আমরা চোর হলেও একটা মেয়ের জীবনের ব্যাপার, তাই তারা নিজেরাই চুরির কথা স্বীকার করে নেয়। কিন্তু এই পুলিশ স্টেশনের মহিলা পুলিশগুলো চোরদের থেকেও খারাপ ছিল, কারণ চোরেরা 60 ভরি সোনা ফিরিয়ে দিয়েছিল, কিন্তু পুলিশ নিজেরাই রাতারাতি 15 ভরি সোনা বিক্রি করে দেয় এবং তারা বলে এখন শুধু 45 ভরি সোনা বাকি আছে। এ কথা শুনে মেয়েটার বাবা পুরো ভেঙে পড়েন। তারপরও তিনি আশা করেছিলেন অন্তত 45 ভরি সোনা হয়তো এখনই হাতে পাবেন, কিন্তু পুলিশ জানায় এভাবে সরাসরি ফেরত দেওয়া যাবে না। আগে কোর্টের মাধ্যমে নিশ্চিত হতে হবে যে এই স্বর্ণগুলো সত্যি আপনাদের কিনা। তারপর কোর্টের অর্ডার এলে আমরা আপনাদের হাতে তুলে দেব। আপনারা কোনো ভালো উকিলের কাছে যান যে সহজেই কোর্টের মাধ্যমে গয়নাগুলো উদ্ধার করে দিতে পারবে। আমি একজন খুব চালাক উকিলকে চিনি, তার নাম বেবি। আপনারা তার কাছে যান, উনি খুব সহজে আপনাদের গয়না উদ্ধার করে দেবে। এই বলে সে বেবি নামের সে উকিলের ভিজিটিং কার্ড দেয়। আর এই বেবি হলো সিনেমার মূল ভিলেন। বলা যায় সেই কোর্টের অন্যতম একজন প্রভাবশালী আইনজীবী। বড় বড় সব কেস এই লোকটা সামলাতো। যেমন এখন দেখা যায় এক বৃদ্ধ দম্পতির জমি মনসুর আলী খান জোর করে দখল করে নিয়েছে। তাদের মারধর করে জায়গা থেকে বের করে দিয়ে পুরো জমিটা নিজের দখলে রেখেছে। তাই সে জমি ফিরিয়ে পাওয়ার আশায় বৃদ্ধ দম্পতি কোর্টে মামলা করে। তাদের পক্ষ হয়ে কোর্টে দাঁড়ান একজন মহিলা আইনজীবী। এই চরিত্রে অভিনয় করেছেন তৃষা। নায়িকার বিশ্বাস ছিল কোর্টে এখনো ন্যায় বিচার বেঁচে আছে, কিন্তু তার প্রতিপক্ষ হিসেবে দাঁড়িয়েছিল আর যে বালাজি অর্থাৎ বেবি, যে মনসুর আলী পক্ষের উকিল ছিল। নায়িকা যত ভালোভাবে যুক্তি দেখাক না কেন, বেবি খুব সহজে বিচারককে নিজের নিয়ন্ত্রণে এনে টাকা দিয়ে পুরো কেস ঘুরিয়ে দেয়। এভাবেই দুর্নীতিগ্রস্ত উকিল হিসেবে বেবি পুরো কোর্ট নিজের নিয়ন্ত্রণে রেখেছিল। আর ঠিক তখনই সে কেমন মানুষ তা না জেনেই কেরালা থেকে অপারেশনের জন্য আসা সেই বাবা ও মেয়ে গয়না উদ্ধারের জন্য তার কাছে সাহায্য চায়। বেবি বলে, এটা কোনো ব্যাপারই না, খুব সহজেই আমি গয়নাগুলো ফিরিয়ে এনে দেব। এই বলে সে কোর্টে পিটিশন ফাইল করে, কিন্তু আসলে বেবি ইচ্ছে করেই কেসটা টেনে নিয়ে যেতে থাকে যেন তারা দ্রুত গয়না না পায়, কারণ কেস যত দেরি হবে তত বেশি ফির নামে তাদের কাছ থেকে টাকা আদায় করা যাবে। বেচারা বাবা ও মেয়ের অপারেশনের আশায় নিজের সামর্থ্য অনুযায়ী বেবিকে বারবার উকিলের ফি দিয়ে যেতেই থাকে, কিন্তু মামলাটা এক ধাপও এগোয় না। এদিকে একই কোর্টে আরেকটা বড় মামলা চলছিল। এক প্রভাবশালী ব্যবসায়ী শিবা এক মেয়ের সাথে খারাপ কাজ করেছে বলে অভিযোগ ওঠে। সেই কেসটাও ওই বেবি সামলাচ্ছিল। বেচারি মেয়েটা নিজের সামর্থ্য অনুযায়ী লড়াই চালিয়ে যাচ্ছিল, কিন্তু কোনো ন্যায় বিচার পাচ্ছিল না। অন্যদিকে গয়না উদ্ধার করে দেব বলে বেবির পুরো গ্যাং ওই বাবা মেয়ের শেষ টাকাটুকু চুষে নিচ্ছিল। এক পর্যায়ে মেয়েটার বাবা পুরোপুরি আশা হারিয়ে ফেলে।
তখন তারা ধীরে ধীরে বুঝতে শুরু করে যে এই কোর্টে আসলে কি ধরনের অন্যায় চলছে। মেয়েটা তখন হতাশ হয়ে বলে, ওরা আমাদের ঠকাচ্ছে বাবা, আমাদের টাকায় ওরা বিরিয়ানি খাচ্ছে, ফির নামে আমাদের কাছ থেকে 5-10 হাজার করে টাকা নিচ্ছে, কিন্তু শেষ পর্যন্ত ওরা আমাদের গয়না ফিরিয়ে দেবে না। আমার মনে হচ্ছে আমরা ভুল করে ফেলেছি। এভাবে পুরোপুরি আশা হারিয়ে মেয়েটা প্রচুর কান্না করতে থাকে। তার বাবা তাকে সান্ত্বনা দিয়ে বলে, একদম চিন্তা করো না মা, কাল কোর্টে অবশ্যই আমরা গয়নাগুলো ফিরিয়ে পাবো। তোমাকে সুস্থ করেই আমি এখান থেকে নিয়ে যাব। সিন কাট করে পরের দিন কোর্টে আসে। মামলাটা প্রায় অর্ডার পাস হওয়ার অবস্থায় পৌঁছে যায়, কিন্তু তখনও তারা বাকি টাকাটুকু হাতিয়ে নেওয়ার জন্য গয়নাগুলো আটকে রাখে। এটা দেখে সেই বৃদ্ধ মানুষটা আর নিজেকে সামলাতে পারে না। তিনি বিচারকের সামনে চিৎকার করে ওঠেন। বৃদ্ধ লোকটি কাঁদতে কাঁদতে বলেন, প্রায় 4 মাস হয়ে গেল, পুলিশ তো চোরের কাছ থেকে গয়না উদ্ধার করেছে, কিন্তু আপনাদের কাছ থেকে আমি আমার নিজের গয়না ফেরত নিতে পারলাম না। দয়া করে আমার গয়নাগুলো ফিরিয়ে দিন, এর বেশি আর আমার পক্ষে লড়াই করা সম্ভব না। বেচারার মেয়েটার বাবা কোর্টের মধ্যে ভেঙে পড়ে কান্না করতে থাকেন, কিন্তু বিচারক উল্টো রেগে যান। তিনি ভাবেন, একজন বিচারকের সামনে দাঁড়িয়ে এভাবে কথা বলার সাহস কিভাবে হলো। এরপর কোর্টের বাইরে আসতেই বেবি সরাসরি ওই বৃদ্ধের জামার কলার ধরে বলে, কোর্টে কিভাবে আচরণ করতে হয় জানো না? তোমার কারণে জজ সাহেব আমার উপর রেগে গেছেন। এবার থেকে আমি তোমার কেস আর দেখবো না। এবার দেখি তুমি কিভাবে গয়না উদ্ধার করো। এভাবে বেবি যতটা সম্ভব ওই বৃদ্ধের কাছ থেকে টাকা আদায় করে শেষে তাকে ছেড়ে দেয়। সবকিছু হারিয়ে মানসিকভাবে ভেঙে পড়ে সে বৃদ্ধ। তখন কোর্টের পাশে থাকা করুপ্পুস্বামীর মন্দিরের সামনে গিয়ে বসেন। সেখানে থাকা পুরোহিতের কাছে তিনি ওই দেবতার সম্পর্কে জানতে চান। তখন পুরোহিত বলেন, উনি কোনো সাধারণ দেবতা নন, উনি ভেট্রাই কারুপ্পুস্বামী, যার যা ইচ্ছে যদি মরিচ বেটে তার গায়ে লাগিয়ে প্রার্থনা করা হয় তাহলে তিনি নিজেই নেমে এসে সেই ইচ্ছে পূরণ করেন। এই কথা শুনে মেয়েটার বাবা নিজের মেয়ের জীবন বাঁচানোর আশায় মরিচ বেটে সেই কারুপ্পুস্বামীর গায়ে লাগিয়ে প্রার্থনা করেন। অন্যদিকে বেবি আর তার গ্যাং মনসুর আলী খানের কেস জিতিয়ে দেওয়ার আনন্দে পার্টি করছিল। সেখানে তারা অনেক নেশা করছিল। ঠিক তখনই ভয়ঙ্কর এক বজ্রপাত হয়। আকাশে বিশাল এক ফাটল তৈরি হয়। সেই ফাটল থেকে ঘোড়ায় চড়ে হাতে শিকল নিয়ে একজনের প্রবেশ ঘটে। সে আর কেউ নয়, সেই বৃদ্ধ লোকের প্রার্থনায় সাড়া দিয়ে আসা করুপ্পুস্বামী। তিনি সেখানে এসে সবাইকে মারধর করে তছনছ করে দেন, এমনকি বেবিকে বেঁধে ঝুলিয়ে মেরে ফেলতে চান। কিন্তু নেশাগ্রস্ত অবস্থাতেও বেবি বুঝে যায় যে তাকে মারতে আসা ব্যক্তি করুপ্পুস্বামী স্বয়ং। তখন সে বলে, স্বামী আপনি কি করছেন? যদি পারেন আমাকে কোর্টে একজন সাধারণ মানুষের মতো এসে তর্ক করে ওই বাবা মেয়ের গয়না উদ্ধার করে দেখান। আমি তো শুধু কোর্টের নিয়ম মেনেই কাজ করছি। সাহস থাকলে এই চ্যালেঞ্জ গ্রহণ করুন। এভাবে সে দেবতার সামনে চ্যালেঞ্জ ছুড়ে দেয়, আর সেই চ্যালেঞ্জ গ্রহণ করেন করুপ্পুস্বামী। পরের সিনে দেখা যায় ওই বৃদ্ধের কেসে পক্ষ হয়ে এক নতুন উকিল কোর্টে হাজির হয়েছে। বিচারক জিজ্ঞেস করেন, আপনি কে? কোন কোর্ট থেকে এসেছেন? তিনি উত্তর দেন, আমি মাদুরাই কোর্ট থেকে এসেছি। আমার নাম সর্বনন। এই বাবা মেয়ের হয়ে আমি কেস লড়ব। আসলে করুপ্পুস্বামী উকিলের ছদ্মবেশে কোর্টে এসেছেন, কিন্তু তাকে বিভ্রান্ত করার জন্য আগে থেকে বেবি তার জুনিয়র উকিলদের দিয়ে প্রিডিকশন জমা দিয়ে রেখেছিল। এতে বিচারক রেগে গিয়ে বলেন, তোমাদের 4 জনের মধ্যে একজনই এই বৃদ্ধের পক্ষ হয়ে লড়তে পারবে। কে লড়বে সেটা ঠিক করো, পরে শুনানিতে এসো। পরের দৃশ্যে দেখা যায় আমাদের হিরো সেই উকিলের কাছে গিয়ে শান্তভাবে বলেন, ভদ্রভাবে ওই প্রিডিকশনগুলো ছিঁড়ে ফেলুন, কিন্তু তারা তার কথা মানছিল না। তখন হিরো ব্রেঞ্চে জোরে আঘাত করে একটা চুটকি বাজান এবং সাথে সাথে যেন পুরো জায়গাটা থমকে যায়। এই দৃশ্য পাশে দাঁড়িয়ে তৃষা দেখছিল। তখন তার চোখে সবকিছু পরিষ্কারভাবে ধরা পড়তে শুরু করে। সে বুঝে যায় উকিল সেজে আসা মানুষটি আসলে করুপ্পুস্বামী। এরপর বাকি সব প্রিডিকশন ছিঁড়ে ফেলা হয়, আর বাইরে দাঁড়িয়ে থাকা বেবি এই সবকিছু দেখছিল। সবকিছু দেখার পর বেবি করুপ্পুস্বামীকে ডেকে বলে, কি স্বামী, চালাকি করছেন নাকি? আমাদের মধ্যে কি চুক্তি হয়েছে মনে আছে তো? এই কেসে আপনি আপনার দেব শক্তি ব্যবহার না করে জিততে হবে। শপথ করুন আপনি কোনো শক্তি ব্যবহার করবেন না। এভাবে সে হিরোর কাছ থেকে শপথ আদায় করে নেয়। করুপ্পুস্বামীও এতে রাজি হয়ে যান। এরপর তিনি একদম ন্যায়সঙ্গ উপায়ে ওই বৃদ্ধ মানুষটার জন্য বিচার এনে দিতে এবং গয়নাগুলো উদ্ধার করে দিতে লড়াই করতে থাকেন। কিন্তু বিচারক তো শুরু থেকেই হিরোর উপর রাগ করছিলেন, কারণ হিরো
কখনোই তাকে মাইলট বলে সম্বোধন করত না। সেই রাগে বিচারক ইচ্ছে করে গয়না ফেরত দেওয়ার অর্ডার না দিয়ে বারবার মামলাটা ঝুলিয়ে রাখতে থাকেন। এমন সময় অপারেশনের অপেক্ষায় থাকা মেয়েটা হঠাৎ কোর্টের মধ্যেই রক্ত বমি করে অজ্ঞান হয়ে পড়ে। সঙ্গে সঙ্গে হিরো তাকে কোলে তুলে হাসপাতালে নিয়ে যান। হাসপাতালের ডাক্তার জানিয়ে দেন এখনই অপারেশন করতে হবে, না হলে মেয়েটা বাঁচবে না। কিন্তু অপারেশনের টাকা জোগাড় হবে শুধু সেই গয়না বিক্রি করলেই। তাই পরের দিন হিরো বিচারকের কাছে পুরো পরিস্থিতি বুঝিয়ে বলেন এবং প্রমাণ করেন যে গয়নাগুলো সত্যিই তাদের। তারপর দ্রুত অর্ডার পাশ করার অনুরোধ করেন, কিন্তু বিচারক তখন বলেন সব ঠিক আছে, কিন্তু কখনোই তুমি এই কোর্ট বা আমাকে সম্মান করনি। নিজের যুক্তি শেষ করার সময় অন্তত মাইলট বা লর্ডশিপ বলে সম্মান দেখানো উচিত ছিল, কিন্তু তোমার মুখে তো এসব শব্দ কখনোই শুনিনি। এভাবে বিচারক তাকে অপমান করতে থাকে। শেষ পর্যন্ত মেয়েটার জীবন বাঁচানোর জন্য স্বয়ং করাপ্পাস্বামী বিচারকের দিকে তাকিয়ে বলেন সরি মাইলট। তারপরই বিচারক গয়না ফেরত দেওয়ার অর্ডার পাশ করেন। অবশেষে সে বৃদ্ধ মানুষটির হাতে গয়নাগুলো ফিরে আসে। খুশি মনে তিনি কোর্ট থেকে বেরিয়ে আসেন। ঠিক তখনই হাসপাতাল থেকে ফোন আসে, তার মেয়েটা মারা গেছে। এ কথা শুনে তিনি ভেঙে পড়েন, চিৎকার করে বলতে থাকেন এখন এই গয়না দিয়ে আমি কি করব? আমার গয়নাগুলো সময় মতো না দিয়ে তোমরা মামলা টেনে টেনে আমার মেয়ের জীবনটা নিয়ে নিয়েছো। তিনি কোর্টের গেটের সামনে দাঁড়িয়ে কান্না করতে থাকেন আর রাগে গয়নাগুলো ছুঁড়ে ফেলে দেন। কোর্টে থাকা সবাই শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে এই দৃশ্য দেখছিল। বেচারা স্বয়ং দেবতা হওয়া সত্ত্বেও তার জন্য কিছুই করতে পারল না। ঠিক তখনই বেবি সেখানে এসে বলে আমি হলে কখনো শেষ পর্যন্ত এভাবে ওদের কষ্ট দিতাম না, মেয়েটাকে মরতেও দিতাম না, কিন্তু আপনি তো বেচারা মেয়েটিকে মেরেই ফেললেন। এর হিসাব কিন্তু আপনার দিকেই যাবে। আমি তো আগেই বলেছিলাম এটা আমার কোড, এখানে স্বয়ং ঈশ্বর নেমে এলেও আইন হবে আমাদের কথা মতো। এভাবেই ভিলেন দেবতার সামনে দম ভরে কথা বলে সেখান থেকে চলে যায়। আর বেচারা করাপ্পাস্বামী দেবতা হয়েও কিছু করতে না পেরে অসহায়ের মতো দাঁড়িয়ে থাকেন। পরের দৃশ্যে দেখা যায় ওই বাবা মেয়ের কেসের মতোই সেই মহিলাটি ব্যবসায়ীর বিরুদ্ধে যৌন নির্বাচনের মামলা করেছিল। কেসের ফাইলও বেবির লোকেরা আটকে রেখেছিল। তারা মামলাটা এগোতে দিচ্ছিল না, উল্টো মেয়েটাকে ভয়ানকভাবে হয়রানি করছিল। বেচারি কেঁদে কেঁদে অনুরোধ করে দয়া করে আমার কেসের ফাইলটা ফিরিয়ে দিন, আমি অন্য কোনো উকিল দিয়ে মামলাটা লড়ব। কিন্তু ভিলেনের লোকেদের দেখে মনে হচ্ছিল না তারা সেটা দেবে। তারা বলে আমাদের ছাড়া এই কেসে আর কোন উকিল হাত দেবে? এই এলাকায় শত শত উকিল আছে, দেখি তো কেউ সাহস করে এই কেস নেয় কিনা। এই বলে তারা কেসের ফাইলটা মাটিতে ছুড়ে দেয়। ঠিক তখনই সেখানে করাপ্পাস্বামীর এন্ট্রি হয়। তিনি বলেন এই কেস আমি লড়বো। আর যেই তিনি ফাইলটা হাতে নেন সঙ্গে সঙ্গে চারপাশে ভয়ঙ্কর এক ক্রোধের আবহ তৈরি হয়। সেই রাগ যেন পুরো পরিবেশকে লাল রঙে ঢেকে ফেলে। একজন সাধারণ মানুষের রূপ থেকে করাপ্পাস্বামী রূপে জেগে ওঠেন। তিনি ভিলেনের লোকদের একের পর এক মারতে শুরু করেন, কাউকেই ছাড়েন না। ঘোড়াই করে সবাইকে তার শিকার করতে থাকেন। এভাবে ভিলেনের লোকেদের উড়িয়ে দিয়ে যেন দেবতার গড মোড পুরোপুরি যেন পূরণ হয়ে যায়। পরের সিনে দেখা যায় তৃষা ভালোভাবে বুঝে গেছেন যে আমাদের হিরো আসলে করাপ্পাস্বামী। তাই তিনি করাপ্পাস্বামীর কাছে অনুরোধ করেন এই কোর্টে যেসব দুর্নীতি চলছে সেগুলো আপনাকে বন্ধ করতে হবে। কোর্টে ঢুকে কোনো উকিল যেন আর মিথ্যে বলতে না পারে। পুরো কোর্টটাই আপনাকে বদলে দিতে হবে। এরপর কারপ্পু সেই ফাইল তৃষার হাতে তুলে দেন। এখন তৃষা শিবতার হয়ে লড়বে, কিন্তু বিপরীত পাশে থাকা বেবি খুব সহজেই বিচারককে নিজের নিয়ন্ত্রণে রেখে শিবতাকে ন্যায় বিচার না দিতে এবং তাকে ধ্বংস করার জন্য সে ব্যবসায়ীর পক্ষ হয়ে ভয়ঙ্করভাবে তর্ক করতে শুরু করে। কিন্তু এখানেই আসে আসল টুইস্ট। তার মুখ দিয়ে আর কোনো মিথ্যা বের হচ্ছিল না। মিথ্যে বলতে গেলেই তার মুখ বেঁকে যাচ্ছিল। কি হচ্ছে সেটা নিজেই বুঝতে পারছিল না। বিচারকও অবাক হয়ে জিজ্ঞেস করেন তাহলে কি আমি এই কেস পিছিয়ে দেব? তখন বেবি নিজের অজান্তেই সত্যি বলা শুরু করে দেয়। সে বলে না, দরকার নেই। এই ব্যবসায়ী শিবতার জীবন নষ্ট করেছে, এর সব প্রমাণ আমার কাছে আছে। আসলে সব প্রমাণ লুকিয়ে ফেলার প্ল্যান করেছি আমি নিজে। এই কেসে ওর পক্ষে রায় দেওয়ার জন্য আপনাকেও টাকা দিয়েছি। এভাবে কোর্টে থাকা সবার সামনে বেবি মুখ দিয়ে তার অজান্তেই শুধু সত্যি কথাই বের হতে থাকে। সে কিছুই বুঝতে পারছিল না। বিচারকও ভয় পেয়ে ভাবতে থাকেন এভাবে চলতে থাকলে তো সে আমাদেরকেও জেলে ঢুকিয়ে দেবে। তাই তারা বেবিকে কোর্ট থেকে বের করে দেয়। কি হচ্ছে কিছুই বুঝতে না পেরে বেবি বাইরে এসে দেখে
পুরো কোর্ট যেন অদ্ভুতভাবে থমকে গেছে, কারণ কোর্টে থাকা সব উকিল এখন শুধু সত্যি কথা বলছে। আর উকিলরা সত্য কথা বলা শুরু করতেই অসংখ্য নির্দোষ মানুষ ন্যায় বিচার পেতে শুরু করে। অন্যদিকে উকিলরাই নিজেরা বুঝতে পারছে না কেন তাদের মুখ দিয়ে হঠাৎ শুধু সত্যি কথা বের হচ্ছে। সবাই তখন চরম বিভ্রান্তের মধ্যে পড়ে যায়। ঠিক তখনই আবার সামনে আসে বেবি। সবাই যখন বিভ্রান্ত হয়ে আছে তখনই বেবি বুঝতে পারে এই সবকিছুর পেছনে কে আছে। এই সবকিছু কোয়ারাপ্পাসামি নিজে থেকে করছে। ঠিক তখনই তিনি স্টাইল করে সিগারেট হাতে এন্ট্রি দেন এবং বলেন, আর একটু হলে তো তোমরা ঈশ্বরের চোখে আঙুল ঢুকিয়ে নাচতে শুরু করতে। এখন থেকে এই কোর্ট আর তোমার দুর্গ না, এটা আমার দুর্গ। এখন আর তোমাদের মতো উকিলরা মিথ্যে বলে ন্যায় বিচারকে হারাতে পারবে না। এখানকার মানুষ শুধু ন্যায় আর বিচারই পাবে। এরপর হিরো পুরো কোর্টের নিয়ন্ত্রণ নিজের হাতে নিয়ে নেন। শুধু তাই নয়, কোর্টের আশেপাশের পুরো এলাকাকেই নিজের সীমানায় পরিণত করেন, যেন সেই সীমানার ভেতরে কোনো অপরাধ না ঘটে। যেমন কেউ যদি এই এলাকায় কাউকে খুন করতে যায় তাহলে তার মনই বদলে যায়। কেউ চুরি করতে গেলেও চুরি না করে উল্টো বাড়ির জিনিসপত্র সুন্দর করে গুছিয়ে রেখে আসে। এভাবে কোয়ারাপ্পাসামি পুরো এলাকাকে অপরাধ মুক্ত করে ফেলেন। ফলে পুলিশ স্টেশনে আর কোনো নতুন মামলা আসে না, কোর্টে কোনো কেস জমা পড়ে না, পুরো কোর্টই প্রায় ফাঁকা হয়ে যায়। এই এলাকার সব মানুষ ধীরে ধীরে ভালো মানুষে পরিণত হয়। সবাই বুঝতে পারে এই সবকিছুর পেছনের কারণ হলো কোর্টের সামনে থাকা কোয়ারাপ্পাসামি। তাই তাকে ঘিরে সেখানে বিশাল উৎসবের আয়োজন করা হয়। সেই উৎসবে গড মোডে থাকা কোয়ারাপ্পাসামি দারুণ স্টাইলে এন্ট্রি দেন। গান আর নাচের মধ্যে দিয়ে বড়সড় উদযাপন চলে, যেন তিনি ঘোষণা করছেন, এখন থেকে এই জায়গা পুরোপুরি আমার নিয়ন্ত্রণে, এখানে আর কোনো অন্যায় চলবে না। এদিকে কোয়ারাপ্পাসামির কারণে বেবি তার পুরো প্রভাব হারিয়ে ফেলে। সে দুর্নীতিগ্রস্ত বিচারকের বাড়িতে ভিজিলেন্স টিম হানা দেয়, কারণ আগের দিন কোর্টে বেবি নিজের মুখে যে স্বীকারোক্তি দিয়েছিল সেটার কারণেই এই রেড হয়। এতে রেগে গিয়ে বিচারক মনসুর আলী খানের গ্যাংকে বেবিকে মারার জন্য পাঠিয়ে দেন। গ্যাংটা বেবির গাড়িকে তাড়া করে ট্রাক দিয়ে ধাক্কা মারে। সঙ্গে সঙ্গে গাড়িটা গ্রামের সীমা পেরিয়ে উল্টে পড়ে যায়। এরপর বিচারকের পাঠানো মনসুর আলী খান ও তার লোকজন অস্ত্র নিয়ে বেবিকে মারতে এগিয়ে আসে, কিন্তু বেবি কোনোভাবে তাদের হাত থেকে পালিয়ে আবার গ্রামের সীমানার ভেতরে ঢুকে পড়ে। যেই বেবি গ্রামের সীমানার ভেতরে ঢোকে তাকে মারতে অস্ত্র নিয়ে তাড়া করা মনসুর আলী খানের গ্যাংয়ের লোকজনদের আচরণ হঠাৎ বদলে যায়। তখন তারা বলতে থাকে, কি হয়েছে স্যার, এভাবে কে মেরেছে আপনাকে? এখানে বেবি একটা গুরুত্বপূর্ণ বিষয় বুঝতে পারে। কোয়ারাপ্পাসামির শক্তি শুধু এই গ্রামের সীমানার ভেতরেই কাজ করে। এই সীমার মধ্যে থাকলেই সবাই ভালো মানুষ হয়ে যায়, কিন্তু সীমানা পার হলে আবার আগের মতো দানবের রূপে ফিরে যায়। এই বিষয়টা বুঝে সে বিচারকের কাছে গিয়ে সব খুলে বলে। পরের দিন বেবি বিচারককে বলে, চলুন আমি আপনাকে লাইভ দেখাই। এরপর সে কিছু লোক নিয়ে হিরোকে মারার উদ্দেশ্যে তাড়া করতে শুরু করে। এদিকে হিরো তৃষাকে নিয়ে গাড়িতে করে গ্রামের সীমানা পার হয়ে যাচ্ছিল। তখনই পেছন থেকে ভিলেনের গ্যাং তাদের ধাওয়া করতে থাকে। এটা দেখে নায়িকা বলে, আমাদের সঙ্গে তো স্বয়ং ঈশ্বর আছে, এদের দেখে ভয় পাওয়ার কি আছে। তখন গাড়ির ভেতর থেকে কোয়ারাপ্পাসামি বলে, এই গ্রামের সীমানা পর্যন্তই আমার শক্তি কাজ করে, এই সীমা পার হয়ে গেলে আমার কোনো শক্তিই থাকবে না, ওখানে অন্য দেবতার ক্ষমতা চলে। এই কথা শুনে তৃষা বলে, আরে স্বামী, এটা তো আমাকে আগে বলা উচিত ছিল। এরপর ভিলেনের গ্যাং থেকে বাঁচার জন্য তৃষা আবার গাড়ি ঘুরিয়ে গ্রামের সীমানার ভেতরে ঢুকে পড়ে। ভেতরে ঢুকেই গাড়ি থামানো হয়। তখন কোয়ারাপ্পাসামি গাড়ি থেকে নেমে আসেন। নামার সঙ্গে সঙ্গে তিনি হাতে একটা ধারালো অস্ত্র তুলে নেন। তারপর সেই অস্ত্র দিয়ে তাদের মারতে আসা গাড়িটাকে মাঝখান থেকে দুই টুকরো করে ফেলেন। এই দৃশ্য বিচারক নিজের চোখে দেখছিল, আর এটা দেখে সে ভয়ে কাঁপতে শুরু করে। ভয়ে সে বেবিকে ডেকে বলে, উনি তো স্বয়ং কোয়ারাপ্পাসামি, অন্য কোনো দেবতা হলে হয়তো ক্ষমা পাওয়া যেত, কিন্তু কোয়ারাপ্পাসামির হাতে ধরা পড়লে শেষ। আজকে থেকে এসব কাজ আর করবো না, আমি এই গ্রাম ছেড়ে পালিয়ে যাব। এভাবে বিচারক ভয়ে গ্রাম ছেড়ে পালানোর পরিকল্পনা করতে থাকে, কিন্তু বেবি এত সহজে ছাড় দেওয়ার পাত্র ছিল না। সে বলে, এটা আমাদের কোর্ট স্যার, এটা আমরা কিভাবে ছেড়ে দিব? বেবি তখন তার নিজের চরম ক্ষমতা দেখাতে শুরু করে। সে বুঝতে পারে এই এলাকার ভেতরে যতক্ষণ কোর্ট আছে ততক্ষণ কোয়ারাপ্পাসামি নিয়ন্ত্রণে চলবে। তাই যদি এই কোর্টটাকে বদলে ফেলা যায় তাহলেই সবকিছু নিজের দখলে আনা সম্ভব। এই পরিকল্পনা থেকে সে ভয়ঙ্কর একটা সিদ্ধান্ত নেয়। কোর্টের অবস্থা তখন আগের থেকে খুব খারাপ ছিল। ব্রিটিশ আমলের পুরনো বিল্ডিং, এই বিল্ডিং আর নিরাপদ নয় দেখিয়ে সে ইচ্ছাকৃতভাবে কোর্ট ভেঙে ফেলার পরিকল্পনা করে। সে লোক লাগিয়ে কোর্টের ভেতরে ভাঙচুর শুরু করে দেয়।
ধীরে ধীরে পুরো বিল্ডিংটা ভেঙে পড়তে থাকে। এই ধ্বংসের মধ্যে এক পর্যায়ে কোর্টের বিচারক সিলিং ফ্যান ভেঙে পড়ে মারা যান, কিন্তু আসলে সেটা দুর্ঘটনা ছিল না। বেবি আগেই পরিকল্পনা করে বিচারককে হত্যা করে তার মরাদেহ কোর্টে ফেলে রাখে। এভাবে পুরো কোর্টটা ধ্বংসস্তূপে পরিণত হয়। এখন সেখানে সাধারণ মানুষ বা উকিলদের জন্য আর কোনো নিরাপত্তা নেই। তাই সিদ্ধান্ত হয় এই কোর্টটা পুরোপুরি অন্য জায়গায় সরিয়ে নিতে হবে। এরপর বেবি ওই এলাকা থেকে কোর্ট সরিয়ে অন্য জায়গায় নতুন কোর্ট বানানোর জন্য সরকারের কাছ থেকে অনুমতি নিয়ে আসে। সরকারও নতুন একটি আধুনিক ও হাইটেক কোর্ট তৈরি করে দেন। আর এই নতুন কোর্ট নিয়ে ভিলেন ভাবতে থাকে, এটা এখন আমার কোর্ট, এখানে করপ্পাস্বামীর কোনো শক্তি কাজ করবে না। এই আত্মবিশ্বাস নিয়েই বেবি আবার শিবনাথের কেস নতুন করে বিচারকের সামনে তুলে ধরেন। নতুন বিচারকও আগের মতোই টাকা নিয়ে ব্যবসায়ী পক্ষে রায় দেওয়ার প্রস্তুতি নেয়, কিন্তু তার আগেই শিবনাথের পক্ষে আইনজীবী তৃষা নিজের চূড়ান্ত স্টেটমেন্ট জমা দেন। তিনি বিশেষভাবে বিচারককে বলেন 6 নম্বর পৃষ্ঠা দেখুন। বিচারক সেই পৃষ্ঠা খুলতেই তিনি একদম শকড হয়ে যান। যে বিচারক আগে ভিলেনের পক্ষে রায় দিতে যাচ্ছিল সে একবারে বদলে যায়। সে ঘোষণা করে এই কেসে মেয়েটা ভিকটিম, তার সাথে এই ব্যবসায়ী দুষ্টু কাজ করেছে এবং সব প্রমাণ আমাদের হাতে আছে। এরপর বিচারক শেষ পর্যন্ত ন্যায়সঙ্গ রায় দেন। তিনি বলেন এই ব্যবসায়ীকে 3 বছরের জন্য কারাদণ্ড দেওয়া হবে এবং একই সঙ্গে ভুক্তভোগী মেয়েটাকে 75 লাখ টাকা ক্ষতিপূরণ দিতে হবে। এই ন্যায় বিচার কি দেখে বিচারক এতটা প্রভাবিত হলেন সেটা আসলে 6 নম্বর পৃষ্ঠার মধ্যেই লুকানো ছিল। পুরনো কোর্টের এলাকায় ছিল ভেট্টাই করপ্পাস্বামী, তাই মানুষ ভয় পেয়ে হলেও শৃঙ্খলায় থাকতো। কিন্তু এই নতুন কোর্টের এলাকায় আনা হয় কাভাল করপ্পাস্বামী, একজন রক্ষক দেবতা যে শুধু ভুল দেখলেই শাস্তি দেন। যদি কেউ অপরাধ করার কথা চিন্তাও করে তখনই তার শাস্তি হয়ে যায়, এমন ধারণা তৈরি করা হয়। আসলে এই পুরো আইডিয়াটা ছিল করপ্পাস্বামীর। মানুষের মনে ভয় তৈরি করে অপরাধ কমানোই ছিল তার উদ্দেশ্য। এই ব্যবস্থাটা সত্যিই কাজ করতে শুরু করে, ফলে শেষ পর্যন্ত বেবি আবারও হেরে যায়। কিন্তু এবারও সে হার মেনে নিতে পারে না। নতুন কোর্টের উদ্বোধনী অনুষ্ঠানে সে পুরোপুরি নেশাগ্রস্ত অবস্থায় এসে বন্দুক হাতে নিয়ে চারদিকে তাণ্ডব শুরু করে দেয়। মানুষদের ভয় দেখিয়ে বলে, তোমরা কি সত্যি বদলে গেছো নাকি শুধু ভয় পেয়ে ভালো হওয়ার অভিনয় করছো? আমি তো এতগুলো অপরাধ করলাম, মারলাম, গুলি চালালাম, তবু তোমাদের ঈশ্বর এখনো কেন আসলো না? এভাবে সে সবাইকে আবার পুরনো অবস্থায় ফিরিয়ে আনার চেষ্টা করতে থাকে। ঠিক তখনই সেই জায়গায় এন্ট্রি নেয় এক শক্তিশালী উপস্থিতি সুরিয়া। সে এসে ভিলেনদের এক এক করে উড়িয়ে দেয়। তিনি যেন এই এলাকার নতুন রক্ষাকর্তা হয়ে ওঠেন। যে জায়গায় যেমন করপ্পাস্বামী তেমনই একজন রক্ষক দেবতা থাকেন। এই রূপে সুরিয়া কাভাল করপ্পাস্বামী হয়ে ওঠেন। এরপর তিনি ঘোষণা করেন এই ভিলেনকে এখনই শেষ না করলে সে আবার মানুষের মধ্যে ভয় দূর করে অন্যায় ফিরিয়ে আনবে। এই বলে তিনি ভয়ঙ্কর রূপে তাণ্ডব চালিয়ে শেষ পর্যন্ত ভিলেনের মাথা কেটে দেন। এরপর থেকে প্রতিটি এলাকায় মানুষ ভয় পায়, যদি কেউ অন্যায় করে তাহলে করপ্পাস্বামী এসে তাকে শাস্তি দেবেন। আর এরই সাথে এই সুন্দর মুভিটি এখানেই শেষ হয়ে যায়। আজকের মুভিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং নেক্সট কোন ভিডিও দেখতে চান সেটা কমেন্ট করে জানাবেন।